প্রথমে কাস্টমাইজেশন কিছু দেখো, ড্যাশবোর্ড দেখো, পরে আমরা ডেভেলপমেন্টে যাই। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন ডেভেলপমেন্ট শিখবো। কারণ ওয়ার্ডপ্রেস থিম আর প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হলে কিছু জিনিস আগে জানা থাকা লাগবে। HTML CSS জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলা মিড লেভেলের জানা থাকা লাগবে, নাইলে কথা না। কারণ তোমার HTML কোড দিকে বোঝা লাগবে কোনটা হেডার করছে, কোন এরিয়াত ব্যানার করছে, কোন এরিয়াত ফুটার করছে। ঠিক আছে না? এখন অনেক সময় PHP দেখে দেখে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা লাগে। আর আমরা HTML জেলা করি ওই রকম ও PHP এর হেডার রে ওয়ার্ডপ্রেসের হেডার হয় না থিম আকারে আর কি। PHP এর ডিজাইন থেকে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস HTML এ কনভার্ট করা না, ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস হয়। ঠিক আছে, PHP এর মধ্যে HTML সাপোর্ট করে। হ্যাঁ, PHP এর মধ্যে HTML কোড সাপোর্ট। PHP, হ্যাঁ, PHP এর মধ্যে HTML কোড সাপোর্ট করে। তাহলে আমরা যদি ডাইরেক্ট আর ওয়ার্ডপ্রেসটা বানাইছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, তো আমরা যদি PHP টু ওয়ার্ডপ্রেস করতে চাই তাহলে তো HTML তো আমরা করা লাগবে, বাট আলাদা করে করা লাগছে না, ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসের ভিতরে করে দেব। ওয়ার্ডপ্রেসের সিস্টেম আছে, তার যে ফাইলে যে কোড লাগে ওই ফাইল ওই কোড নিয়ে বই দেব তার সিস্টেম। আমরা আলাদা করে খেতে পারা লাগছে না, ওই HTML এ কনভার্ট করে কন্টেন্ট ডাইরেক্ট করে দিন ব্যাকএন্ডের সাথে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে MySQL অথবা MariaDB ডাটাবেস লাগবে, আমরা তো MySQL আছে। ঠিক আছে না, লোকাল। তাহলে থিমটা যে ওয়ার্ডপ্রেস যে আমাদের সিস্টেম আছে এটার হচ্ছে ডিজাইন, আর প্লাগইন হচ্ছে প্লাগইনগুলো হচ্ছে একটা ফাংশনালিটি। যেমন আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের দেওয়ায় প্রতিটা মোবাইলে থিমস আছে, থিমস চেঞ্জ করা যায় মোবাইলের অ্যান্ড্রয়েড। থিম চেঞ্জ করলে কি দেওয়া, আইকন গুলা চেঞ্জ হয়, ফন্ট চেঞ্জ হয়, ডিজাইন চেঞ্জ হয়, বাট ফাংশনাল সেম রাখে না। থিমের বেলা আছে না, আমরা যে বিভিন্ন প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করি, এক একটা অ্যাপের এক একটা খাস থাকে, যেটা ইনস্টল করার পরে আমি আমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কি করতে পারি, ইউজ করতে পারি। তো ঠিক সেম এখানে বিভিন্ন প্লাগইন আছে যেগুলো ইনস্টল করলে এক একটা ফাংশনালিটি আমরা ইয়ে করতে পারবো। এক একটা প্লাগইন যেমন কমার্সের লাগে আছে কমার্স প্লাগইন, তো এই প্লাগইন ইনস্টল করলে কি হইব, আমার এই ওয়ার্ডপ্রেস সাইটটার একটা প্রোডাক্ট বাই সেল করার লাগে কি করা লাগবে, একটা ওয়েবসাইট বানা যাবে যেখানে এসে তুমি প্রোডাক্ট সেল করতে পারবে। তাই আমি যদি এখন একটা LMS লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্লাগইন ইনস্টল করি, তখন এখানে কোর্স বেচা কেনা করা যাবে। হ্যাঁ, তো এইরকম তো আরো অনেক প্লাগইন আছে যেগুলো পেজ স্পিডের লাগি আছে, SEO করার লাগি আছে। SEO মানে কি, যাতে সার্চ ইঞ্জিন সার্চ ভালো থাকে, এই বিভিন্ন প্লাগইন আছে। তারপরে মনে করো যে তুমি একটা স্লাইডার ইয়ে করতে, এটার লাগেও প্লাগইন আছে, প্রচুর প্লাগইন আছে। ঠিক আছে, শপিফাই এটাও, এটা আলাদা, এটা শুধু কমার্স বেসড আর কি। হুম, এটাও একটা ইয়ার মতো আর কি, কমার্স প্ল্যাটফর্ম আর কি। ইনো গিয়া তুমি তোমার কি দাও পারবা, তোমার স্টোর সেট আপ করতে পারবা। না, ওয়ার্ডপ্রেসের মতো না। এটা লাগে তুমি তারার ইনো গিয়া প্যাকেজ কিনা, প্রাইসিং কিনা, তুমি তারার ড্যাশবোর্ডের মধ্যে সব করতে, ওপেন সোর্স না আর কি। এটা ফ্রি ট্রায়াল মানে এটা প্রিমিয়াম আর কি, ইও না তোমার কিতাব এটা। বাট এটা দিয়ে তুমি হেডার ফুটার এটা বানান যায় আর কি, কাস্টমাইজ কইরা বিভিন্ন পেমেন্ট এগুলো সেট আপ করা যায়। সব অপশনে আছে, মানে একটা কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার লাগে যা দরকার আর কি সব এখানে পাইবে। এটার বিভিন্ন ডিজাইন আছে, সুন্দর সুন্দর ডিজাইন, তারার ডিফল্ট ডিজাইন আছে, তুমি চাইলে এগুলার থিমও আছে, থিম কিনতে পারবা। আর সম্পূর্ণ সিস্টেমটা কাজ করে তারার মধ্যে, বুঝছেন। ডেভেলপার লাগে হয়তো লোকাল সেট আপ করার কোনো অপশন থাকতে পারে, এইটা আর কি। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস, দেন থিম প্লাগইন আছে, এরপরে তোমার অপারেটিং সিস্টেম হচ্ছে ইউনিক্স, লাইট, উইন্ডোজ, লিনাক্স, এই তিনটা অপারেটিং সিস্টেমের ভিতরে কাজ করে। আমরা তো উইন্ডোজ আছে, আর লিনাক্স তো আর অনেক, লিনাক্স তো বেশিরভাগ সার্ভারও থাকে, সার্ভার লিনাক্স অপারেটিং। GPL ভার্সন 2 মানে হচ্ছে জেনুইন পাবলিক লাইসেন্স আর কি, যে কোনো এটা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, এটা দেখতে পারবো, এটা কোনো প্রিমিয়াম কোনো লাইসেন্স নাই। প্রিমিয়ামের লাগে আছে wordpress.com। wordpress.com প্রিমিয়াম মানে কি, ওইটা ঢুকলে তোমার হোস্টিং প্রোভাইড করে তারা আর কি। তুমি যখন তারা এখানে কিনবা একটা প্যাকেজ, সাথে সাথে তোমার একটা ড্যাশবোর্ড দিলে পরে তুমি তোমার ডোমেইন কানেক্ট করে কাজ করতে হবে, লোকালের সাথে এটার কোনো সম্পর্ক। ঠিক আছে, এরকম আর কি। তোমার তোমার মানে তো ওয়ার্ডপ্রেস এরকম একটা অ্যাকাউন্ট আছে, এখানে তুমি 10-20টা সাইট বানাইতে পারবে। এগুলার লাগে তোমার লোকাল কোনো ডাটাবেস লাগে সবটা সে ম্যানেজ করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে।
ওয়ার্ডপ্রেস.কম এর লিমিটেশন কিটা, তুমি তোমার মতো করে সবকিছু করতে পারতা, তোমার মতো করে সবকিছু মনে হয় তোমার ফাইল ম্যানেজার, কিন্তু ওয়ার্ডপ্রেস.কম ফাইল ম্যানেজার নাই, বুঝছো না? এটা ফাইল ম্যানেজারের প্রবলেম আছে, তারা এটার অ্যাক্সেস দেয় না, এরপর ডাটাবেজের অ্যাক্সেস অনেক সময় পাওয়া যায় না, এটা প্রবলেম না। তো তুমি যদি সবকিছু নিজের কাছে রাখতে চাও তাহলে নিজের হোস্টিংও রাখা হবে, এজন্য আমরা লোকাল হোস্ট থেকে কাজ করবো। আর তোমার যদি লাইভ হোস্টিং থাকে তুমি ওখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারবে, ঠিক আছে, পিএইচপি সাপোর্ট করা যায়। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস লোকাল তো আমরা সেট আপ আছে, তাই না? তো ওয়ার্ডপ্রেস কিভাবে ডাউনলোড করবো? ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ দিলে এখানে যে ডাউনলোড ডট ওয়ার্ডপ্রেস ওআরজি, ওআরজি কোনটা? ওআরজি হচ্ছে যেটা জিপিএল লাইসেন্স যেটাকে সবাই, আর ডট কম হচ্ছে তারা যেটা সেল করবে। ঠিক পরে পরে, এখন না, এখন ক্লাসও দেখবা, দেন ক্লাস শেষে ট্রাই করো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ডাউনলোডে গিয়ে এই যে ওয়েবসাইট আছে, এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লেটেস্ট ভার্সনটা আমরা এখান থেকে ডাউনলোড করবো, এবং রিকমেন্ডেড পিএইচপি ভার্সন যে 7.4, এইটার সাথেও কাজ করে, বাট রিকমেন্ডেড হচ্ছে 7.1, MySQL ভার্সন গ্রেটার দেন 5.7, ঠিক আছে? তো এটা লোকাল নরমালি 5.7 এর ভিতরে থাকে, আর পিএইচপি নরমালি 7.4 থাকে না, লেট থাকে, ঠিক আছে? তো এটা নিয়ে মাথা ব্যথা হওয়া লাগছে না, শেষ এটা ডাউনলোড করবো। তো ডাউনলোড হওয়ার পরে একটা জিপ ফাইল দেবো, ঠিক আছে? আমাদের জিপ ফাইল দেবো, এই ওয়ার্ডপ্রেস 6.1 আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো এটারে এসে আমরা এখানে কি করবো, আমি কোন পাজের ভিতরে আছি, ওয়াম্পের ভিতরে, ডব্লিউডব্লিউ ভিতরে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে আমি কি আছি, অনেকগুলো ফাইল আছে, সেখানে আমি এটা রাখছি। তো এটা যে 164 অথবা htdocs এর ভিতরে কোনো জায়গায় রাখলে বাকি তুমি ট্র্যাক করার লাগে আর কি দিয়ে ফাইলে তুমি রাখতে পারো। তো এটাই কিন্তু একটা পিএইচপি প্রজেক্ট, এটা তো ওয়ার্ডপ্রেস না, এটা একটা পিএইচপি প্রজেক্ট। আমরা যে একটু পিএইচপি প্রজেক্টের হেডার ফুটার দেওয়া করছি না, কনফিগ ফাইল আছে না, এটা তো মোটামুটি এরকম ফাইল আছে, বাট এটা অনেকগুলা ফাইল, এটা তো ওভারঅল একটা ড্যাশবোর্ড না, নেই কারণ তো অনেক কিছু আছে। এজন্য আমরা এই ওয়ার্ডপ্রেসটারে কি করবো, যেটা ডাউনলোড করছি এটা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দিব, ঠিক আছে? সো এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার পরে এখানে যে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আইব, এটা তো ওয়ার্ডপ্রেস 6.6 জিপ, বাট এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার পরে কি আইব, এবং আমরা দুইটা দেখবো এটার ভিতরে, যদি দেখি যে ডাইরেক্ট সবগুলা ফাইল চলে আসছে তাহলে ঠিক আছে, অনেক সময় ওয়ার্ডপ্রেসের ভিতরে আরেকটা জিপ আনজিপ করার পরে দুইটা ফাইল হয়ে যায়, সো এটার আমরা একটা ফাইলের ভিতরে না লাগবে। সো এই ওয়ার্ডপ্রেসে এখানে একটা নাম দেওয়া লাগবে, এই নামটা হচ্ছে আমার প্রজেক্ট নেম। আমি যদি ক্লায়েন্টের লাগে একটা ওয়েবসাইট করি তার ওয়েবসাইটের নাম, আমি যদি আমার লাগে করি আমার নাম, আমি যদি মনে করলে যে একটা প্রজেক্ট, এটার নাম জেনাক্স, তো তুমি এটার নাম কি দিবা? জেনাক্স, ছোট হাতের দিবা, এখানে বড় হাতের কিছু দেওয়া লাগবে। সো মনে করো যে আমরা আইটি ফর ইউ ড্যাশ 6m, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম, এইটা দিলাম ফাইল। এখন আমার কি করা লাগবে, এই যে পার্টটা আছে না, এটা আমি কপি করব, কপি করে এখানে এনে পেস্ট করলাম। ডব্লিউডব্লিউ এর আগে কি লিখতে হবে, এর ভিতরে ওয়ার্ডপ্রেসের ভিতরে আইটি ট্রেনিং করেছি। সো নরমালি যখন আমরা সর্বপ্রথম ফার্স্ট ইয়ে করবো, এরকম একটা ইনস্টলেশন আইবে, তো একবার ইনস্টল হওয়ার পরে এইটা, ঠিক আছে? আমরা তো ইংলিশ রাখবো নরমালি। তারপরে দেখো এটা কানেক্ট করতে কি কি লাগে, ডাটাবেস নেম লাগে, ইউজার নেম লাগে, ডাটাবেস পাসওয়ার্ড, তারপরে সেম জিনিসটা আমরা লাগতো না আগে পিএইচপি প্রজেক্ট, বাট আগে আমরা কি দিতাম, কোডের মধ্যে দিতাম, আর এখন কই দেওয়া লাগবো, ফিল্ডের মধ্যে দিলে। এখন আমরা প্রথমে একটা ডাটাবেস বানাই লাগবে, আমরা লোকাল হোস্ট পিএইচপি মাইডোমেইনে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে লগ ইন করলাম, লগ ইন করে দেন নিউতে ক্লিক করলাম। আমরা ওই প্রজেক্টের নামে সেম নামে ডাটাবেস দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটাও ওই আগের মতো। তো এখানে এসে কি দিব, etf8 জেনারেল সি একটা আছে না, এটা জেনারেল সি, ঠিক আছে? etf8 mp4 জেনারেল সি দিয়ে ক্রিয়েট করলাম, জাস্ট ক্রিয়েট করলে এখানে এসে লেটস করে দিলাম। তাহলে ডাটাবেস নেম কি, আইটি ট্রেনিং ফর 6, ইউজার নেম কি, রুট না, পাসওয়ার্ড তো আর নাই, আর ডাটাবেস হোস্ট তো লোকাল হোস্ট আমাদের, আর টেবিল প্রিফিক্স ডব্লিউপি, এটা মানে হচ্ছে গিয়ে একটা ডাটাবেসের ভিতরে যদি আমি দুইটা ওয়ার্ডপ্রেসের ডাটা ফাইল রাখতে চাই, মানে দুইটা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট, ডাটাবেস ওটা, তখন তোমার এই দুইটা বেলা আলাদা আলাদা প্রিফিক্স দেওয়া লাগবে, তখন কি হইব, তখন টেবিলগুলো আলাদা আলাদা থাকবে। এখন যদি আমার একটা ডাটাবেস
আন্ডারে দুইটা প্রজেক্ট তাইলে আমি ওই কারণে যদি ডব্লিউপি থাকে ডব্লিউপি ইউজার তখন দুইটা হয়ে যায়, তখন তো এটা কাজ করছে না, করবো নি। এজন্য যদি আমার তো নর্মালি আমরা একটা ডাটাবেজের আন্ডারে একটা প্রজেক্টই রাখবো, ঠিক আছে, এটা নিয়ম না দুইটা প্রজেক্ট রাখলে তোমার ডাটাবেজ ম্যানেজ করতে পারবে না, ঠিক আছে না। তো এখানে ডব্লিউপি আন্ডারস্কোর তারপর বাইট হবে, চেঞ্জ করা দেওয়া সাবমিট, তারপরে রান ইনস্টলেশন। তো এখানেও ইনফরমেশন দিতে কোনো ভুল হইলে কিন্তু ইনস্টলেশন নিত না। এখন কিন্তু সে কি হয়েছে, ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে গেছে। যেমন সাইট টাইটেল হচ্ছে আমার ওয়েবসাইটের নাম বড় হাতের লেখা লাগবে। যদি আমার ওয়েবসাইটের নাম ফেসবুকে, তাহলে আমরা কি রাখবো ফেসবুক, ঠিক আছে। তো আমরা ওয়েবসাইটের নাম কি তা আইটি, এখানেও স্পেস দিলে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে নাম সাইটের। ইউজার নেম, ইউজার নেম তুমি একটা দিয়ে দিলে লগইন অ্যাডমিন ইউজার এগুলো না, ওই নামের সাথে একটা কানেক্টেড নাম দিলে। ইউনিক দিলে আরো ভালো, তখন তোমার লাইভও নিলে এই জিনিসগুলা সিকিউরিটি। আর এখানে যে পাসওয়ার্ড আছে তুমি চাইলে চেঞ্জ করতে পারো। ইমেল তুমি তোমার ওই ওয়েবসাইটের লোকালে কিন্তু ফরগেট পাসওয়ার্ডে কাজ করতো না, কারণ লোকালে ফরগেট পাসওয়ার্ডের মেল সেন্ড করতে পারে না, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা ইমেল দিলাম, এটা এনেবল করে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এই যে ইনফরমেশনটা, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, মানে এই সাইটের যে মালিক তার ইনফরমেশন। এবং এটা সর্বপ্রথম কয়বার দেওয়া যায়, একবার দেওয়া যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে সাইটের ওনার হিসেবে আমি লগ ইন করতে পারছি। আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম, তো এটা দেওয়ার পরে পাসওয়ার্ড সেভ করলাম, লগ ইন করলাম, সেভ পাসওয়ার্ড আছে না, আমি লগ ইনে ক্লিক করলাম। এই আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, ঠিক আছে না। তো আমাদের প্রজেক্ট ছিল কি 6M পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি যদি ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে চাই তাহলে লেখা লাগবে কি ডব্লিউপি অ্যাডমিন। ডব্লিউপি অ্যাডমিন মানে কি, ড্যাশবোর্ড। তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম, এখানে এসে আমার নাম টাম দেখাইতেছে, হ্যাঁ, লগ আউট করার অপশন আছে ড্যাশবোর্ড, সেখানে অনেক অপশন আছে। এখন আমি এখানে এসে ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে এই যে 6M পর্যন্ত হচ্ছে আমার সাইট ভিজিটের লিঙ্ক। আর ডব্লিউপি অ্যাডমিন দিলে কই চলে যাবো, সেখানে আসার পরে এরকম একটা সিম্পল পেজ, এবং এই যে আমার আইটি ট্রেনিং 46 এর সাইট টাইটেলটা আসছে, আর কিছু আসছে, কিছু ইনফরমেশন আছে, একটা হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, আর কিছু। সো এখানে এসে বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস 6.1.1 ভার্সন। এটা তাহলে তুমি ডিসমিস করতে পারো, রাখতে পারো। এখানে তোমার কিছু সাইট হেলথ স্ট্যাটাস আছে, এগুলা কতক্ষণ পরে কি হইব, হেলথ স্ট্যাটাস দেখাইবে, ঠিক আছে। তারপরে তোমার কয়টা পেজ আছে, পোস্ট আছে, এগুলা এখানে দেখাইবো। রিসেন্টলি আমার ওয়েবসাইটে কি কি করছে, রিসেন্টলি কি হয়েছে, একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আইছে আর একটা কমেন্ট আইছে, হ্যাঁ। সেটাও মানে থাকবো আর কি। এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ইভেন্ট হয় না, বিভিন্ন মিট আপ, ওয়ার্ডপ্রেস কমিউনিটি আছে না, রিয়েল লাইফে আর কি, কোন জায়গাত কিতে হইব না হইব, কোন ভার্সন 6.2 প্রিভিউ আছে, হ্যাঁ। 6.2 প্রিভিউ মানে কি, ওই যে 6.1 তো এখন ইউজ হবে, তাই না। তো 6.2 কি কি জিনিস আইব, এই জিনিসগুলো একটা প্রিভিউ আর কি, এগুলা ড্যাশবোর্ডে দেওয়ার আছে তারা। এখানে স্ক্রিন অপশনে আইসা সবগুলো চাইলে আমি কি করতে পারবো, সরাই দিয়ে যাবো, তখন কি হইবো, এটা ব্ল্যাঙ্ক থাকবো, অথবা চাইলে আমি রাখতে পারবো, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। এনেবল ডিসেবল করা থাকে প্রতিটা অপশন নাকি। তুমি এই সেশনগুলো ড্রাগ এন্ড ড্রপ করে আমি কি করতে পারি, একটা সরাইতে পারি, ঠিক আছে। এখানে তেমন তারপরে আপডেটস, আপডেটস আসার পরে দেখাইবো যে এই যে আমার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, এইখানে আমাদের কি কি জিনিস আপডেট। এখন আমরা ইনস্টল করছি কত 6.1.1, এর মধ্যে পরের ভার্সন হচ্ছে 6.1.2। 6.1.2 আসলে এখানে একটা আপডেট মেসেজ দেখাবে, আমি যখন ক্লিক করব সাথে সাথে আমার ওয়েবসাইটে কি হইব, ওয়ার্ডপ্রেস নতুন ভার্সন আপডেট হয়ে যাবে, কিন্তু আমার কোনো ওয়েবসাইটে কোনো ডাটা কিছু রিমুভ, জাস্ট খালি লেটেস্ট কোডের সাথে আপডেট হবে। ঠিক সেম এখানে যদি প্লাগইন আপডেট থাকে তাহলে দেখাইবে, এখানে কয়টা প্লাগইন আপডেট আছে, একটা। থিম যদি আপডেট থাকে তাহলে কি দেখাইবো, থিম আপডেট দেখাবে। এই আপডেটের কাজ হচ্ছে আমার ওয়েবসাইটের থিম অথবা প্লাগইন অথবা ওয়ার্ডপ্রেস, এই তিনটা জিনিসের মধ্যে যেটা আপডেট আছে কিনা নাই এটা দেখা নেবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে পোস্টে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে একটা পোস্ট করা থাকে, এটার নাম কি, হ্যালো, এটা বাই ডিফল্ট থাকে। তো আমরা যখন এই সাইটটা এখান থেকে ভিজিট সাইট করি, তখন আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট দেখায়, এটার নাম কি, এই পোস্টটা কোন জায়গা থেকে আয়, এই যে পোস্ট থেকে, ঠিক আছে না। ওই যে আমরা পিএইচপি এর মধ্যে কি করছি, ক্রিয়েট করছি, দেন কি করছি, রিড করছি।
সো ওয়ার্ডপ্রেসে রিড করার জায়গায় একটা না দুইটা, ওয়ার্ডপ্রেসে পোস্ট গুলা সিলেক্ট করবো যে রিড করবো আমরা কয়টা জায়গা দেখাইবে এটা, দুইটা কোন কোন জায়গা, একটা ড্যাশবোর্ড আর একটা হচ্ছে আমার ওয়েবসাইটও। ড্যাশবোর্ডটাতে শুধু আমি দেখতে পারবো, আর ওয়েবসাইটটা যে কোনো কেউ দেখতে পারবো, মানে নর্মাল ইউজার। তাহলে ওইটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট, এটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট, ঠিক আছে। তো দুইটা জায়গায় আমার কি করা লাগে, সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে। যেমন আমি যে হেলো ওয়ার্ল্ড আছে, আমি নতুন একটা পোস্ট এড করলাম, তাহলে এখানে টাইটেল আছে, তো আমি এখানে টাইটেল দিলাম। সো এলিমেন্টার গুটেনবার্গ, হ্যাঁ এটা এলিমেন্টার। আচ্ছা, হাউ টু মেক এ ওয়ার্ডপ্রেস পোস্ট, ঠিক আছে। আমরা একটা পোস্ট, একটা ব্লগ পোস্ট লিখলাম, আর্টিকেল লিখলাম আমার ওয়েবসাইটে, ঠিক আছে। দেন আমি এখানে কি করলাম, পাবলিশ করলাম। তো পাবলিশ করার পরে এখানে যখন রিলোড দিব, তখন এখানে পোস্ট পাঠিয়ে দিব, হাউ টু মেক ওয়ার্ডপ্রেস পোস্ট একটা আর হেলো ওয়ার্ল্ড একটা, ঠিক আছে। কারণ এটার আবার কন্টেন্ট আছে, কন্টেন্ট আমি অ্যাড করতে পারবো। তো আমি এখানে যে কোনো কিছু কন্টেন্ট অ্যাড করা যায়, থ্যাঙ্কস ফর দ্য মেসেজ, ঠিক আছে। তারপরে এখানে আসি, আসার পরে এই যে এখানে প্লাস আছে না, প্লাসে এসে আমি সিলেক্ট করতে পারবো যে আমি কি কি জিনিস নিতে চাই। প্যারাগ্রাফ নিলে প্যারাগ্রাফ, ইমেজ নিলে ইমেজ, ব্রাউজ হলে ক্লিক করলাম, এখানে সবগুলো ব্লকস আছে। এক একটা ব্লকসের এক একটা কি কাজ আছে। যেমন প্যারাগ্রাফ নিলে কি হইব, প্যারাগ্রাফ লিখতে পারবো। হেডিং নিলে ওই যে H1 থেকে H6 ছয়টা হেডিং আছে না, তো আমি হেডিং নিলাম, হেডিং নিলাম দিয়ে লিখলাম, ঠিক আছে। তো এখানে এসে আবার আমি এখানে H1 করবো না এটারে H3 করবো, এই জিনিসটা আমি বোঝাইতে পারবো, ঠিক আছে। এটারে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, এটার মধ্যে লিঙ্ক দিতে পারবো, হ্যাঁ। তারপরে হাইলাইট করতে পারবো, অনেক অপশন আছে আর কি। আমি হেডিং দিলাম, পরে এন্টার দিলে নতুন আর্টওয়ার্ক নিব। আর্টওয়ার্ক নেওয়ার পরে এখানে আবার আমি প্লাসে ক্লিক করলাম, আমি একটা ইমেজে ক্লিক করলাম, মিডিয়া লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ নাই, আমি এখানে চুজ মেলে গেলাম, এখানে একটা ইমেজ দিলাম, তারপরে এই ইমেজটা দিলাম। এখান থেকে এসে ইমেজগুলো আপলোড করা ইমেজ কি করা যায়, ডিলিট করা যায়। আমি সিলেক্ট করলাম, এই ইমেজটা চলে এসেছে। আমি এন্টার দিলে আবার নতুন যাইবে, আমি প্লাসে ক্লিক করলাম, ব্রাউজারে ক্লিক করলাম, আমার কোড লাগে কোড, টেবিল হইলে টেবিল, হ্যাঁ, গ্যালারি ইমেজ হলে গ্যালারি ইমেজ, আর অনেকগুলো সেকশন কি করা যাবে, বাটন হলে বাটন, বাটন নিলাম, এখানে এসে বাটন হলে কন্ট্রাক্ট নাও, ঠিক আছে। দেন এই বাটনের মধ্যে লিঙ্ক, আমি এটা ক্লিক করলে কই নিয়ে যাইতো, হ্যাঁ, এই জিনিসগুলো বলে। আমি এখন আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে এখানে ভিউ পোস্টে ক্লিক করলাম, ভিউ পোস্টে ক্লিক করার পরে দেখো এখানে হাউ টু মেক একদম ডিটেলস পেজে নিয়ে আসে, এটা কি ডিটেলস পেজ। আর এখানে সে ক্লিক করলে একটু একটু শুধু কন্টেন্ট দেখাইবো, আর এটার উপর ক্লিক করলে কই নিয়ে যাইবো, ডিটেলস। এখানে কন্ট্যাক্ট বাটন, ওই যে আমরা যে ডিজাইন করছিলাম এই ডিজাইনগুলো তো আউটপুটে ইউজারে এইরকম দেখতে পারবো, আর ড্যাশবোর্ডে আমরা এরকম দেওয়া দিব। তারপরে আমরা অল পোস্টে যাই, তারপরে এখন পোস্ট কয়টা হইলো, জানো পোস্টের পাশে অথরের নাম কি, i1846M, ওই যে আমরা যেটা দিয়ে লগ ইন করছিলাম। আর ক্যাটাগরি কি আছে, আনক্যাটাগরি, ট্যাগস নাই, কমেন্ট নাই। আমরা এখানে ট্যাগ আর ক্যাটাগরি কাজটা কি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ব্লগ পোস্ট করি তখন আমি যদি চাই শুধু মোবাইল নিয়ে পোস্টগুলো দেখা, তাহলে আমি মোবাইল ক্যাটাগরি ক্লিক করবো, হ্যাঁ। আমি যদি চাই যে শুধু ওই যে প্লে স্টোরে গেলে কিন্তু গেমের ক্যাটাগরি ওয়াইজ গেম বার করা যায়, যে ফ্যামিলি, তারপরে কিডস, এডুকেশন, গেম আছে না বিভিন্ন, এগুলারে কি বলে, ক্যাটাগরি বলে। তাহলে এখন যদি আমার ওয়েবসাইটে 500 পোস্ট হয়, তো 500 পোস্ট কি সব এক ক্যাটাগরি না বিভিন্ন ক্যাটাগরি থাকবে। তো এখন এখন ইউজার যখন আয় দেখবো যে না এই ওয়েবসাইটটা খুব সুন্দর, এগুলো তো অনেক ব্লগ পোস্ট করা যায়, অনেক কিছু শিখা যায়, তখন সে চাইবো যে সে তো আর সব ক্যাটাগরির পোস্ট করতো না, সে কি পারবো, সে যদি মনে করো যে ইউটিউব রিলেটেড কোনো কিছু শিখা যায়, তাহলে সেই ইউটিউব এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করে শুধু ইউটিউবের পোস্ট গুলা করবো। সে যদি কোডিং শিখা যায়, তাহলে ওই যে HTML অথবা যে ট্যাগ গুলো থাকবে এগুলো ক্লিক করে কি করবো, ওইটার আন্ডারে যে পোস্ট গুলো আছে এগুলা করবো। কারণ আমি এখানে এডিটও করা যায় আবার একবারে, আমি এখানে এডিটে ক্লিক করলাম, তারপরে সেটিংস আসলাম,
সো এইখানে দেখো সেটিংসে আসার পরে এই পোস্টার ভিজিবিলিটি বর্তমানে কি আছে, পাবলিক, মানে কি যে কোনো কেউ এটা পড়তে পারবে। তো আমি যদি প্রাইভেট দেই তাইলে এটা শুধু সে দেখতে পারবো, আমি দেখতে পারবো, অন্য কেউ এটা দেখতে। আর যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড দেই তাহলে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, ওই পাসওয়ার্ড ইউজারে দিলে ওই পোস্ট করতে পারবো, ওই পাসওয়ার্ড ইউজারে না দিলে করতে পারতাম না। তাইলে নর্মালি তো পাবলিকই থাকে, কারণ প্রাইভেট দিয়ে কোনো হ্যাঁ আসলো, আর পাবলিক দিলে তো আর পাবলিকই, ঠিক আছে। দেন এখানে পাবলিশের ডেট আছে, যে কবে এই পোস্টটা পাবলিশ হয়েছে, এটা চাইলে আগে পিছে করা যায়, ঠিক আছে। তুমি যদি আগায় দাও তাহলে এই পোস্ট কি দিব, শিডিউল দিয়ে দিব, ওই দিন আওয়ার পরে ওই পোস্টটা কি দিব, পাবলিশ। মানে তুমি মান্থলি 30টা পোস্ট করতে হয়, তুমি একদিনে 20টা পোস্ট লিখে দিছো, একদিনে তো আর 20টা পোস্ট আপডেট করতে হয় না, তোমার এক একদিন এক একটা হয়। তখন তুমি ধরো আমি 13 তারিখ এটা করতে চাই, তাহলে 13 তারিখে ক্লিক করলে এটা কি হইব, আজকে এটা পাবলিশ হইতো না, এটা কবে পাবলিশ হইব, 13 তারিখ। আর তুমি যদি পিছনে নামায় দাও তো এটা অলরেডি পাবলিশ, ডেটটা কি হইব, চেঞ্জ হইব, তাহলে ডেট চেঞ্জ হবে। আর এটা হচ্ছে ইউআরএল, মানে হচ্ছে তোমার ই ব্লগ পোস্টটা কোন ইউআরএল এর মধ্যে দেখাইবে, এখানে দেখা যায় না। এখানে হচ্ছে তুমি লাস্টের পার্টটা হাউ টু মেক ওয়ার্ডপ্রেস পোস্ট, এই জিনিসটা কি করতে পারবা, চেঞ্জ হয়ে দিতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্টিক টু দা টপ অফ ব্লগ, তো এটা দিলে কি হইব, সবসময় এই পোস্টটা উঠে থাকবো, মানে ওই যে ফিচার্ড পোস্ট, পিন পিন ট্যাব পিন মাইরা রাখি না আমরা অনেক কিছু, পিন মারলে কি দাও সবার উপরে থাকে। তো আমি যদি এই পোস্টটাকে সবার উপরে রাখতে চাই তাহলে এটা কি করবো, স্টিক টু দা ব্লগ পোস্ট, তাহলে অথর, এখানে আমাদের ওয়েবসাইটে বর্তমানে অথর কয়জন আছে, ইউজার একজনই তো আছে। তো অন্য কেউ থাকলে কিন্তু এখানে ড্রপ ডাউন অন্য কেউ নাম দেখাইতো, তখন তুমি অথর ওয়াইজ কি করতে পারবে, পোস্ট করতে পারবে। মনে করো যে আমার একটা সাইট আছে, এখানে এসে বিভিন্ন 20 জনে ব্লগ পোস্ট লেখে, আর্টিকেল লেখে, তখন 20 জন অথর না, তখন এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। আর মুভ টু ট্রেশো দিলে কি হইব, ট্রেশো থাকিব, মানে এটা ট্রেশো থাকিব, পরে চাইলে আমি ফিরে আনতে পারবো। এখানে রিভিশন, কয়টা রিভিশন হয়েছে, রিভিশন মানে তো আমরা বুঝছি, মানে হচ্ছে এই পোস্টটা যখন আপডেট দেওয়া হইব তখন রিভিশন কয়টা হইব, 3টে হইব, এরকম। তারপরে ক্যাটাগরি আছে, আনক্যাটাগরি, আনক্যাটাগরি মানে এটা কোনো ক্যাটাগরি আন্ডারে না, তো আমরা এড নিউ ক্যাটাগরিতে দিলে কেন থাকে। তো এই পোস্টটা ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির ভিতরে ঢুকানি যায় না, আমরা ওয়ার্ডপ্রেস না, আর আনক্যাটাগরিতে এটা আনচেক করে দিলাম। তো আমি তো মনে করি যে আর একটা নিতে চাই পোস্ট, তাহলে আর একটা ক্যাটাগরি অ্যাড করলাম, এটার নাম কি, ট্যাক্সে হিসাবে মনে করে দিতে পারো তুমি, পোস্ট ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, হাউ টু, ট্যাগ মানে বেশি, এটা এসইও লাগে ফার্স্ট। ফিচার্ড ইমেজটা কোন ইমেজ, ওই পোস্টের আন্ডার একটা ইমেজ থাকা লাগবে, মেইন ইমেজ ওইটা। আমরা সোশ্যাল মিডিয়ায় যখন ব্লগ পোস্ট শেয়ার করে দেওয়া হয়, ওই যে বিভিন্ন নিউজ মানে শেয়ার করে না, এই সময় দেখা পায় যে নিউজের সাথে কিন্তু একটা ইমেজ আই অটোমেটিকলি, ওই ইমেজে কি হয়, ফিচার্ড ইমেজ। আমি যখন একটা পোস্টার আন্ডার ফিচার্ড ইমেজ সেট করে আমি ফেসবুকে ওই লিঙ্কটা শেয়ার করবো, তখন আমার কি দেবো, ওই ইমেজটা আইব, এটা ফেসবুকে আনবো, বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মও শেয়ার হলে ওই ইমেজটা নিয়ে আনবো। আমি এখানে দিলাম, যেমন আমি এখানে একটা থাম্বলাইন, নাকি ইউটিউবের থাম্বলাইন আছে না এরকম, এই যে এই যে স্ক্রলিং টেক্সট ইন ফিগমা, তাহলে ওই যে একটা ফটো আছে না, এগুলা থাম্বলাইন হয় না, এগুলা ইউটিউবের ভাষা, হাউ টু ক্রিয়েট এ মুডল কাস্টম ব্লগ, তো ওই ইমেজটাই এই ইমেজ, ঠিক আছে। এবার তুমি দেখো ডিটেলস পেজে গেলেও কিন্তু ইমেজটা থাকে, ঠিক আছে না, এই ইমেজটা এখানে দিলাম। আর এক্সাম্পল হচ্ছে যে শর্ট কন্টেন্ট, ওই যে দেখো তোমার আমার সাইটটা যখন আমি ভিজিট করি, এই দেখো এখানে একটু কন্টেন্ট দেখায় না, শর্ট কন্টেন্ট, এটাকে কি বলে, এক্সাম্পল। মানে যে তোমার এই পোস্ট সম্বন্ধে একটা, মনে করো যে এখন ইউজার যখন তোমার সবগুলো ব্লগ ব্রাউজ করবো, মানে এই টাইটেল আন্ডারে তুমি শর্ট একটা ব্রিফ দিলা যে তুমি এই পোস্ট করলে তুমি এটা করতে পারবে, মানে কুইকলি, যাতে মানে এটা কি বলে, ওই যে আমরা বাংলা ব্যাকরণ একটা ইয়ে আসতো না, যে অনেকগুলা ফইরা ছোট কইরা লেখা লাগতো, সারমর্ম, সারাংশ, তো এটা কি দেবো, সারমর্ম হইব না নি? মানে ছোট কইরা তুমি, মানে এই পোস্টের মানে ছোট কইরা তুমি 2 লাইনে বা 3 লাইনে তুমি বুঝাই দিলা যে এইটার মানে এটা, এটা দিতে হবে। ডিসকাশনে যে কমেন্ট তুমি এলাও হইয়া দিতে হবে, কমেন্ট এলাও হলে কি হইব, ওই পোস্টে আইসা যে কোনো ভিডিওটা কমেন্ট করতে পারবো। তুমি তো একটা আর্টিকেল লিখছো, অনেকে তো মন্তব্য থাকতে পারে, এটা কাইন্ড অফ ফেসবুক পোস্টের মতো আর কি। সেটা দিলাম, তারপরে আপডেট করলাম,
আপডেট করার পরে যখন আমি রিলোড দিব, এই দেখো ওই ইমেজটা আইছে নি, ফিচার্ড ইমেজ যেটা দিলাম অটোমেটিক। এই যে ডিজাইনটা এলো, এই ডিজাইনটা মূলত কই থেকে এলো, থিম থেকে এলো। ফাংশনাল জিনিসটা সেম, আমি পোস্ট করলাম, টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম, আর এই যে একটা লেআউটে দেখায় রয় না, কন্টেনারের ভিতরে দেখায় রো, এই যে বাটন গুলা দেখায় রো, এখানে কমেন্ট গুলা দেখায় রো, এগুলা সব ম্যানেজ করে। তো এখানে থিমের ম্যাজিকটা দেখাই। তো এখানে তো একটা ডিজাইন আছে, আমি এখানে অ্যাপিয়ারেন্সের থিমসে আসলাম, আসার পরে মনে করো যে এই তো একটা থিম আছে তাই না, এটা অ্যাক্টিভেট থিম। সো আমি মনে করো যে এই থিমটা অ্যাক্টিভেট করবো, এটা অ্যাক্টিভেট হয়েছে। এখন যদি আমি এখানে রিলোড দেই, এই দেখো সাথে সাথে ডিজাইন লেআউটটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। আগে একটু বড় বড় আসলো, এখন একটু কি হয়েছে, এবং এই বাটনের কালার চেঞ্জ হয়েছে নি। এরপরে এই যে এখন যদি আমি আবার এটা করি, এটার ডিজাইনটা কি দেবো, এটা চেঞ্জ হয়ে গেছে। সেটা কে করতেছে, থিম করতেছে। ফাংশনাল জিনিসটা সেমই রয়েছে। এই যে এখন এটা আছে লম্বা লম্বা আইছে, আর এটা যখন আমরা অ্যাক্টিভেট করছিলাম এটা কিভাবে আইছে, পাশাপাশি আসছে না পোস্টগুলা। আমি যখন রিলোড দেই, পাশাপাশি আইছে, এবং এটার সাথে ইমেজ আছে দিকে ইমেজ। তো এইভাবে আর কি আমরা পোস্টগুলা করবো, এবং আমরা যতগুলা পোস্ট করবো এটা সবগুলো এখানে লিস্ট আকারে থাকবো ড্যাশবোর্ডে। এখানে এসে আমি ডিলিট করতে পারবো, কুইক এডিট করতে পারবো। কুইক এডিট মানে হচ্ছে কুইকলি আর কি তুমি টাইটেল চেঞ্জ করতে পারবা, ডেট চেঞ্জ করতে পারবা। তারপরে এটারে হ্যাঁ, পেন্ডিং রিভিউ দিলে কি হইব, এটা হইতো না, পাবলিশ হইতো না। আর ড্রাফটটা দিলে তো আর ড্রাফট হইতে পারে, ঠিক আছে। সো এই তাহলে এখানে এসে আমি নতুন আরো পোস্ট ক্রিয়েট করতে পারবো আমার সেটার জন্য। এখন আমরা এসে এখানে ওয়াল পোস্ট আর অ্যাড নিউ তো আমরা বুঝলাম, এখন ক্যাটাগরিজ। সেখানে আসার পরে দেখো যে পোস্ট আর ওয়ার্ডপ্রেস এই দুইটা জিনিস আমরা একটু আগে ক্রিয়েট করছি না ওই জায়গায়। তো এইগুলো এখানে দেখাইবো ওভারঅল আর কি। এবং এই পোস্টের আন্ডারে কয়টা পোস্ট আছে, আর এই ওয়ার্ডপ্রেস ট্যাগের আন্ডারে কয়টা পোস্ট আছে, একটা। So আমরা যদি আর একটা পোস্ট অ্যাসাইন করি ওয়ার্ডপ্রেস, তাহলে কয়টা দিব, তাহলে ওয়ার্ডপ্রেস এর আন্ডারে দুইটা ব্লগ পোস্ট আছে। আর এখানে এসে আবার আমি নতুন মনে করতে HTML নতুন ক্যাটাগরি আগেই বানায় রাখতে পারবো। আগে বানায় রাখলে কি হইব, পরবর্তীতে আমি জাস্ট পোস্ট কি আর ক্রিয়েট করা লাগবে না, সিলেক্ট করে দিলে দেন এখানে এসে আমি বললো যে আমি মনে করো যে HTML দিলাম যে বাটন, আর এখানে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করা যাবে HTML। তাহলে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট হলে কি হইব, বোঝা যাবে যে এই বাটনটা কিসের আন্ডারে আছে। তাহলে আমি যদি এখন অ্যাড নিউ দেই, এখানে খেয়াল করো হয়তো HTML করে একটা ড্যাশ দেওয়া বাটন আছে, তার মানে যে এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। মানে ক্যাটাগরি অনেক সময় থাকে না যে প্যারেন্ট চাইল্ড, মানে আমার HTML এর আন্ডারে ফার্স্টটা ক্যাটাগরি কি কি তাহলে একটা হচ্ছে ব্যানার এরিয়া ডিজাইন, পোস্ট ডিজাইন। এরকম ওয়ার্ডপ্রেস এর আন্ডারে থাকতে পারে না অনেক পার্ট, যেমন ই কমার্স থাকতে পারে, পেজ স্পিড থাকতে পারে, পেজ এসইও থাকতে পারে, ডিজাইন থাকতে পারে, ইস্যু ফিক্সিং থাকতে পারে। এক একটা ক্যাটাগরি আর কি, এগুলো সবগুলা ওয়ার্ডপ্রেস এর আন্ডার হইতে পারে, যে কোনো কিছু আন্ডারে সাব ক্যাটাগরি। হুম, স্লাগ মানে হচ্ছে ওইটা যখন আমরা ভিজিট করবো, ব্রাউজ করবো, ওই জিনিসটা ক্লিয়ার যাবে। মানে হয় HTML যখন আমি ক্লিক করে এখানে যাই, এই ক্যাটাগরি ফরে লেখা আছে কি, তো ওই জিনিসটা হচ্ছে স্লাগ। এটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো ইউআরএল এর মধ্যে, যেটা দেখা যাবে। যেমন এখানে ওয়ার্ডপ্রেস যখন আমি ক্লিক করে দেই ভিউ, যে ক্যাটাগরি ইকুয়াল টু কি আছে, ওইটা হচ্ছে স্লাগ। এবং ওয়ার্ডপ্রেস আন্ডার কয়টা পোস্ট আছে, তো ওয়ার্ডপ্রেস আন্ডার যদি আরেকটা এড করি, সাথে সাথে এখানে আর কি দিব, আরেকটা পোস্ট এড হয়ে যাবে। তখন সহজেই সবাই এসে এই পেজে কি করতে পারবে, ওয়ার্ডপ্রেস এর আন্ডারে যে পোস্টগুলো যেগুলা করতে পারবে। সেম ট্যাগের বেলা আছে, বাট ট্যাগের কোনো প্যারেন্ট নাই। ট্যাগ সবসময় কি, সবসময় একটাই, ট্যাগের কোনো প্যারেন্ট নাই। আর ট্যাগ আর ক্যাটাগরি কাজ মোটামুটি সিমিলার, বাট ক্যাটাগরি হলে গিয়ে বেশি স্পেসিফিক করতে ক্যাটাগরি, আর ট্যাগ হইতেছে গিয়ে মানে যে কোনো লেখা দিতে, যে কোনো কিছু মানুষ পায় আর কিছু। তাহলে একটা পোস্টের আন্ডারে কি কি জিনিস থাকে, একটা পোস্টের আন্ডারে কি কি জিনিস আমরা এখানে দিতে পারি, এখানে টাইটেল আছে, কন্টেন্ট আছে, ইমেজ আছে, কমেন্ট আছে, হ্যাঁ, তারপরে ডেট আছে, কি আছে, স্টিকি করে রাখা যায়, অথর চেঞ্জ করা যায়, এক্সার্প আছে, কমেন্ট এনেবল ডিসেবল আছে। তারপরে কি করা যায়, ক্যাটাগরি ট্যাগ, পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, ড্রাফট আছে, তো অনেক অপশন আছে না। তো এই জিনিসগুলো তো PHP দিয়ে করছে তারা কন্টেন্টে। ওই দেখো আমরা এখন যে পেজ আছে, এটার নাম কি, wp এডিটর, তাহলে এটা তো PHP ফাইল থেকে আর ওই কোডটা তারা হয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপরে মিডিয়াতে আবার পরে আমরা দেখতে পারবো এখানে দুইটা ইমেজ আছে। এই দুইটা ইমেজ আমরা একটু আগে আপলোড করছিলাম না পোস্টের আন্ডারে। তো আমার ওয়েবসাইটে যে কোনো জায়গায় আমি যত ইমেজ আপলোড করবো সব স্টোর হইব কোন জায়গাতে চাই, মিডিয়ার মধ্যে এসে, ঠিক আছে। এটা মনে থাকবো। এখানে চাইলে আমি নতুন মিডিয়া আবার আগে কি করতে পারবো, ইনসার্ট করে রাখতে পারবো।
মিডিয়ার মধ্যে যে কোনো ভিডিও, অডিও, ইমেজ, পিডিএফ এগুলা কি করা যায়? আপলোড করা যায়, ঠিক আছে। অ্যাড নিউ দিলে নতুন অ্যাড করা যায়। তারপর হচ্ছে পেজেস গুলা কি কি? আমার ওয়েবসাইটে যে পেজেস গুলা থাকবে, আমার ওয়েবসাইটে কি কি পেজ থাকতে পারে? একটা ওয়েবসাইটে কি কি পেজ থাকে? HTML কিংবা করতো না তাহলে পোস্ট আর পেজের কাজ মানে ফাংশনাল কাজ সেম, বাট মিন করে আলাদা আলাদা। যেমন পেজ গুলাও এখানে কি আছে? লিস্টের আন্ডারে আছে। পোস্ট গুলাও কিসের আন্ডারে আছে? পোস্টের আন্ডারে ক্যাটাগরি আর ট্যাগ আছে, কিন্তু পেজের আন্ডারে কোনো ক্যাটাগরি বা ট্যাগ নাই। আমরা পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করার জন্য একটা ফাইল বানাই নেব না, ফাইল বানাই দেব। হেড ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট করব। বুঝছেন? এটাই এখন আমরা আমি এখানে যখন অ্যাড নিউ দিব, অ্যাড নিউ মানে কি? আমরা যখন ওই আগে যে রেজাল্ট পাবলিশ করতাম, রেজাল্টে যখন সাবমিট করতাম, তখন এই ডাটাবেজে টেবিল আকারে রো আকারে সাবমিট দিতাম। ঠিক আছে, আমি বলি এই সবগুলা পোস্টের ডাটা, পেজের ডাটা একটা টেবিলে যায়, এটার নাম কি? পোস্ট টাইপ। বাট এখানে পোস্ট টাইপ যাওয়ার পরে এটাই যায় পেজ আর ওইটাই যায় পোস্ট। তখন পেজ আর পোস্ট ওয়াইজ আলাদা ফিল্টার করে আর টেবিল একটাই। যেমন আমি এখানে দিলাম যে হোম পেজ, হোম, ঠিক আছে। তো হোম পেজে দেওয়ার পরে এখানে আমি প্লাস দিলাম, ব্রাউজ হলে ক্লিক করলাম, এতে প্যাটার্নস আছে। প্যাটার্নস এসে আমি রেডিমেড কিছু প্যাটার্ন কি করতে পারবো? ইনসার্ট করতে পারবো। যেমন এই দেওয়া আছে বাটন, হেডার্স, হেডারে বিভিন্ন অপশন আছে, ফুটার আছে, বাটন, ফিচার আছে। এডিটরের কিছু সমস্যা আছে, ঠিক আছে। এটা এখান থেকে আমরা একটা ক্লিক করলে অটোমেটিক্যালি বাই ডিফল্ট কি দিবে? এটা ড্রাগ এন্ড ড্রপ করে বলতে হবে। সেখানে এসে দিলাম যে কি কন্টেন্ট দিলাম আর কি, ডামি কন্টেন্ট। তুমি চাইলে আর এখানে অ্যাড করতে পারবে, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে মনে করো যে এখানে আবার ক্লাস দিলাম, ব্রাউজারে গেলাম, প্যাটার্নসে গেলাম, তারপরে আমি এই সেকশনটা দিলাম, ঠিক আছে। এরকম আমি নতুন নতুন সেকশন কি করতে পারবো? যে প্যাটার্নস থেকে রেডিমেড যে সেকশনগুলো আছে তাহলে ফুটার দিলাম, যে কোনো একটা ফুটার যেটা চলে দেয় আর কি, ঠিক আছে। যদি আমি কি করলাম, পাবলিশ করলাম পেজটা, কারণ আমি যখন ভিউ পেজে ক্লিক করবো এই পেজটা আইছে, ঠিক আছে। যে হোম পেজ, হোম পেজে একটা ব্যানার আছে, কিছু ডিজাইন আছে, ঠিক আছে, বাইরে। বাট এটা দেখাইতেছে আমার ওয়েবসাইটের পরে হোম হিসাবে, এটা কিন্তু মেইন হোম না। এটা কি একটা পেজ দেখায়, দেখেন মেনুর মধ্যে এটা কিন্তু মেইন হোম পেজ। মেইন হোম পেজে কি দেখায় আমার পোস্ট গুলা দেখায়। এইরকম আর কি, আমি অনেকগুলো পেজ এখানে এড নিউ দিয়ে কি করতে পারবো? ক্রিয়েট করতে পারবো, অন্যদের অ্যাবাউট আস বানাইতে পারবো। যা, আচ্ছা, এখন এই যে হোম পেজটা আমি কিভাবে এই পেজে না দেখাইতাম? এই পেজে বর্তমানে ব্লগ পেজ দেখায়। আমি এখানে একটা নতুন পেজ ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম কি ব্লগ। এই পেজে আমি কি দেখাইবো? আমার ব্লগ পোস্ট গুলো দেখাই, ঠিক আছে। তো ব্লগ পোস্ট তো নর্মালি এখন কই দেখায়? হোম পেজে দেখাই যায়। আমরা এখানে সেটিংসে এসে রিডিং এ এখানে এসে স্ট্যাটিক পেজ দিলাম, হোম পেজ ইকুয়াল টু হোম, ব্লগ পেজ ইকুয়াল টু দিলাম, সেভ দিলাম। এখন এখন কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি। হোম পেজ ইকুয়াল টু কোন হোম পেজ দিছি? ওই যে আমি যেটা বানাইছি হোম পেজের ব্লগ আমি কোন সময় দিলাম। এই হোম পেজ ইকুয়াল টু কি সিলেক্ট করছি? এটা কোন হোম? ওই যে এখানে পেজ এসব বানাইছে। এখন আমি রিলোড দিই এই জায়গায়, এতে ওই হোম পেজটা আইছে, ঠিক আছে। আগে এই হোম পেজটা কিরকম আইতো? এরকম আইতো না, স্ল্যাশ দেওয়া হোম। আর এখন কিরকম হয়? ডাইরেক্ট, ঠিক আছে। সেরকম আমি চাইলে যে স্ট্যাটিক পেজটা আমার হোম পেজ বানাইতাম। আর এখন যদি স্ল্যাশ দেই, যে ব্লগে ক্লিক করে আমি এটা এখন হোম পেজ। এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে কি দেখায়? ব্লগ পোস্ট দেখায় হোম পেজে। বাট পরবর্তীতে চাইলে আমি কি করতে পারি? চেঞ্জ করতে পারি। নরমালি ফ্রেশ ইনস্টল করলে ফার্স্ট পেজে সবসময় ব্লগ আইবে, এটা স্বাভাবিক। এটা ওয়ার্ডপ্রেসের মেইন সেটিংসে গিয়ে আমার বইলা দেওয়া লাগবে যে আমি পেজে, ঠিক আছে। সেখানে তো আমার পেজের কাজ। তারপরে কমেন্টস, এই যে আমরা এখানে ব্লগ পোস্ট আছে, মনে হয় হাউ টু মেক এ ওয়ার্ডপ্রেস পোস্ট।
আমি এখানে দিলাম যে নাইস পোস্ট লেখাটা কি করলাম কমেন্ট করলাম তো ওই যে কমেন্ট তো এখানে শুধু আমি রিলোড দিই এখন এখন আমার ওই যে নাইস পোস্ট হয়েছে এবং এটা এই যে আমি আনঅ্যাপ্রুভ করতে পারবো ডিলিট করতে পারবো স্প্যাম এর কোন পোস্টের মধ্যে আইছে এর মধ্যে দেখাইবে এটা তো ওই কমেন্টের মধ্যে আমি সবগুলো ম্যানেজ করতে পারবো কি ড্যাশবোর্ডও আমাদের দেখাইবো যে এইটা কবে সাবমিট করা হয়েছে কোন পোস্টের আন্ডারে কমেন্ট আছে আমি চাইলে এই কমেন্ট এডিট করতে পারবো ডিলিট করতে পারবো আনঅ্যাপ্রুভ করতে পারবো স্প্যাম কো ফালায় রাখতে পারবো ফিল্টার করতে পারবো আর কি ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে কমেন্ট আর কমেন্ট আমি এই পোস্টে একটা মন্তব্য করছি ও অনেক লিঙ্কডিন দেয় এগুলা তো অন্য বিষয় যেটা ফেসবুকের বিভিন্ন গ্রুপও দেওয়া হয় দেওয়ার জন্য প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করছে আর এরা বলে তার কমেন্ট করে কিন্তু ঠিক না এটা তো এগুলোর সাথে এটার লোক কমেন্ট দিয়ে কোনো কাজে কোনো কিছু করতে পারবে এটার লোক এটা সম্ভব না ওয়ার্ডপ্রেস ইনস্টল করার বাই ডিফল্ট একটা কমেন্ট থাকে আর কি এই যে এটা আর বাই ডিফল্ট একটা পোস্ট থাকে পোস্টের নাম কি হ্যালো ওয়ার্ল্ড আর পেজ বাই ডিফল্ট থাকে কোনটা কোনটা সিম্পল পেজ থাকে আর প্রাইভেট পলিসি দুইটা পেজ থাকে এগুলো চাইলে তুমি ডিলিট করতে পারো অথবা রাখতে পারো স্যাম্পল পেজ আছে তারপরে যে এই যে অ্যাপারেন্স আছে থিমস এর মধ্যে এসে আমরা থিমস চেঞ্জ করতে পারবো তো থিমস এর বাই ডিফল্ট তিনটা থিম কি ইনস্টল করা থাকে তো আমরা এখানে অ্যাড নিউ এ ক্লিক করলাম করার পরে আমরা এখানে দেখতে পারবো পপুলার 5430টা থিম আছে বাকি ফ্রি তো এখানে এসে আমি যে কোনো থিম কি করতে পারবো সিলেক্ট করতে পারবো না এটা এখন না পরে ক্লাসে এই যে এক্সট্রা এটা ই-কমার্স থিম এটাতে ই-কমার্স আছে 20 রিলেটেড যত থিম আছে না এগুলো হচ্ছে বেসিক 20 যত নামের পাশে 20 আছে না এগুলো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে থাকে তাহলে এটা অটো পপুলার হয়ে যায় বুঝছো না এটা হয়েছে মানে যেমন যদি ওয়ার্ল্ড 50,000 মানুষ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এটা অটোমেটিকলি 50,000 ইনস্টলেশন দিতে আমরা এখানে যেমন আমাদের নতুন একটা থিম দিলাম হ্যালো এলিমেন্টার যে কোনো কিছু দিতে পারো তুমি এখানে অনেক কিছু টেস্ট করলে একটা দিয়ে ইনস্টল করার পর একটু টাইম নিয়ে ইনস্টল হবে ঠিক আছে এডিটরে লিখে এটা যদি একটা থিম আছে না 2023 ওই থিমের একটা এডিটর আমরা থিমটা চেঞ্জ করলাম এটা একটা থিমই আছে এডিটর অপশন আর কোনো থিম নেই আমরা এগুলো কাস্টমাইজ এই দেখুন এখন হ্যালো এলিমেন্টর করছি এডিটর কিন্তু নাই নাই এখানে কয়টা অপশন আছে কাস্টমাইজ মেনু থিম ফাইল এডিটর আছে হ্যালো এলিমেন্টর করার পরে যখন আমি এখানে রিলোড দেব ঠিক আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এই বাটনের কালারটা কি হয়েছে সমস্যা হয়ে গেছে তাহলে এটা কোন জায়গাতে প্রবলেম হয়েছে থিম থেকে প্রবলেম তো এরকম অনেক সময় থিমের মধ্যে সিএসএস রিলেটেড কিছু ইস্যু থাকে বাকি এখানে দেখো কালার টালার চেঞ্জ হয়ে গেছে না এখন স্ক্রল আইছে একটা বড় স্ক্রল ওই ইমেজের লাগে ইমেজটা বড় বেশি ঠিক আছে না তো ওইটা হচ্ছে গুটেনবার্গ এডিটের সমস্যা আর কি ঠিক আছে যাই হোক সেখানে কাস্টমাইজ অপশন আছে আমি যদি কাস্টমাইজে যাই এই যে আমার ওয়েবসাইটের সাইট আইডেন্টিটিস পয়লা গেলাম সাইট টাইটেল এটা আমরা পয়লা ওই যে ইনস্টল সাইট টাইটেল দিই লোগো হচ্ছে সাইট লোগো তুমি চাইলে লোগো দিতে পারো হ্যাঁ অটোমেটিকলি ক্রপ করবো সে ক্রপ না করতে চাইলে স্ক্রিপ্ট ক্রপিং আর ক্রপ করতে চাইলে লোগো দেওয়ার সাথে সাথে এই যে আমার ওয়েবসাইটের লোগোটা কি দিছে ট্যাগ লাইন এটা কি এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের যে থাকে না ধরলেও একটা স্লোগান থাকে না একটা ওয়েবসাইটের স্লোগান থাকে না ধরলেও এই যেমন আইডেন্টি সেন্টার ফর ইউর স্লোগান তাইলে এটা কি হবো প্রফেশনাল আইটি ট্রেনিং সাবটাইটেলটা কি হবো ট্যাগলাইনে যে প্রফেশনাল ট্রেনিং প্রোভাইডার ইন সিলেট বাংলাদেশ তাইলে এখানে কি হবো প্রফেশনাল ট্রেনিং প্রোভাইডার মানে ওয়েবসাইটের স্লোগানটা আর কি ঠিক আছে আর কিছু অথবা তুমি শর্ট কন্টেন্ট যেটা দিয়ে তুমি আসলে হোম ইউজাররা ইয়ে হচ্ছে এটা এসিও তে কাজ করে আর সাইট আইকনটা হচ্ছে ওই যে এখানে একটা জ্যাম্পের আইকন থাকে না ফেভিকন আইকন এটা হচ্ছে সাইট যেটা আমার সাইট আইকন দিলাম এটা খুললাম হয়েছে নি ফেভিকন আইকন আর কি ওয়ার্ডপ্রেসের বেলা তোমার আর এই যে থিম যেটা আমরা এচটিএমএল দিয়ে এগুলা লাগছে না কি দিব
অটোমেটিক হয়ে যাবে কেন সাইটে সাইট আইডেন্টিটির কাজ কি আমার সাইটের লোগো আমার সাইটের ট্যাগলাইন আমার সাইটের ফেভিকন আইকন এই জিনিসগুলো মেনুতে এসে মেনু চেঞ্জ করা যায় মেনু এখান থেকে করা যায় ড্যাশবোর্ড থেকে করা যায় আর হোম পেজ সেটিং ওই যে একটু আগে যেটা আমরা করছিলাম গিয়া এই জিনিসটা ওই জায়গায় করা যায় আবার এইখানে করা যায় দুই জায়গায় আর হেডার ফুটার এটা ইয়ের থেকে আইছে ওই টিম থেকে আইছে আর কি আচ্ছা এডিশনাল সিএসএস যদি কাস্টম সিএসএস করতে চাও মনে করো যে এটার কালার তুমি চেঞ্জ করতে চাও সিএসএস থেকে তখন তুমি এটা ধরবা কালার রেড ঠিক আছে দেন তুমি সিএসএস টা কপি করলা মানে পেস্ট কইরা এটা পাবলিশ করলে এই কালারগুলো কি দিব রেড দিলাম মানে কাস্টম সিএসএস করার লাগে যে এডিশনাল সিএসএস আর তেমন কিছু নাই তবে বিভিন্ন থিম ওয়াইজ এখানে অনেক অপশন অ্যাড হয় কম বেশ কি হয় তাহলে কাস্টমাইজের কাজ কি আমার সাইটের লোগো ফেভিকন আইকন মানে সাইট রিলেটেড যে ইয়েগুলো থাকে হচ্ছে মেনু এই যে সাইটে বিভিন্ন মেনু বার আছে না এখানে নাই কোনোটাই আমি এখানে একটা ক্রিয়েট করলাম মেইন মেনুটা আমার হেডার লোকেশনে দেখাইবে হেডার মানে তো বুঝছি উপরে তাই না আর ফুটার মানে টিম ওয়াইজ এখানে কম বেশ হইতে পারে পেজেস আছে না হোম ব্লগ সিম্পল এই তিনটা পেজ তো সেভ চেঞ্জ দিলে আমরা কোন জায়গাতে আইবো হেডারও দেবো আমি রিলোড দিলাম এরকম হোম ব্লগ সিম্পল পেজ আইছে এখানে আর যদি আমি এটা ফুটারও দেখাইতে চাই তাহলে ফুটার সিলেক্ট করলাম এরকম ফুটার আইছে নি সেরকম বিভিন্ন থিম ওয়াইজ লোকেশন থাকে একটা থিমের এক একটা থাকে বেশিরভাগই দুইটা থাকে হেডার ফুটার আর ফুটার না থাকলে শুধু কই থাকে হেডার তাই আমি একটা মেনু ক্রিয়েট করছি এখন যদি আমি চাই না যে আমার ফুটারের জন্য আলাদা হেডারের জন্য আলাদা মেনু দরকার তাহলে আমি এখানে সে ক্রিয়েট মেনু যে এখানে নতুন একটা বানাইম কি ফুটার মেনু এবং এটা সিলেক্ট করবো কারে ফুটার ক্রিয়েট দিন সেখানে সে ফুটার আমি কি কি পেজ দেখাইতে চাই কোন কোন পুশ দেখাইতে চাই হ্যাঁ কাস্টম লিঙ্ক চাইলে কাস্টম লিঙ্ক ক্যাটাগরি কোন ক্যাটাগরি দেখাইতে চাই এগুলো আমি দিতে পারবো ঠিক আছে দিয়ে আমি সেভ দিলাম এখন হেডার একটা আছে ফুটার একটা আছে এখন আমি এখানে চাইলে এখানে মেইন মেনু এডিট করতে চাইলে মেইন মেনু গিয়ে সিলেক্ট করবো আর ফুটার এডিট করতে চাইলে ফুটারে গিয়ে সিলেক্ট করবো এই জিনিসটা কোন জায়গাতে সিলেক্ট করবো অ্যাপিয়ারেন্সে গিয়া আর থিম ফাইল এডিটরে গিয়ে ওই থিমের কোড এডিট করতে পারবো ওয়ার্ডপ্রেস থিমের যে কোডিং আছে না এগুলা কি করতে পারবো এডিট করতে পারবো ঠিক আছে এটা তো আর এখন আমরা দেখুন ডেভেলপমেন্টে যাই সমস্যা আর প্লাগইনস এসে আমরা নেক্সট ক্লাসে প্লাগইন বা বাকিগুলো দেখবো আজকের ক্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ করা ড্যাশবোর্ডে ঢোকা কিছু পোস্ট বানানি কিছু পেজ বানানি কিছু থিম তুমি এদিক সেদিক হবে থিম ইনস্টল হবে নতুন নতুন দেখা দেখিলা ডিজাইনার তারপরে হচ্ছে মেনু সাজাইলাই থিম অনুযায়ী তোমরা বাসায় খেতে পারবা আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবা দিয়া তুমি পোস্ট বানাইলা কিছু সুন্দর সুন্দর পোস্ট দামি পোস্ট আর কি কিছু পেজ বানাইলা বানাই ওই যে একটা এডিটর আছে না এটা দিয়ে তুমি তোমার মতো করে সাজাইলা হ্যাঁ তারপরে হচ্ছে মেনুতে আইসা ওই মেনুগুলো সাজায় সাজায় পেজ টেজ বানায় সুন্দর করে রাখবে ঠিক আছে থিম যেটা ডিফল্ট আছে এটা না অন্য একটা থিম এখানে এড নিয়ে গিয়া পপুলার সেকশন থেকে 20 বাদে যে থিম গুলো আছে না এখান থেকে কোনোটা ট্রাই করবে 20 থিম এগুলো বেসিক 20 নামের আগে যে 2020 2022 2021 2020 এগুলো না 27 এটা ইউজ করতে পারো এটা এক্সট্রা দেখতে পারো এখানে পপুলারের মধ্যে আর কি যে যেটাই তোমার ভালো লাগে এটা দেখতে পারো ঠিক আছে না না এটা সব ফ্রি ফ্রি এবং এগুলা কোনো সিকিউর আর কি এগুলা কোনো সমস্যা নেই এগুলো যদি ক্লায়েন্ট প্রজেক্ট করা যায় সুন্দর ডিজাইন হইলে কোনো সমস্যা নেই ঠিক আছে তাইলে কতটুকু খাওয়া যাবে নেক্সট ক্লাস আমরা প্লাগ ইন ইউজার এগুলো নিয়ে দেখবো না